৬৯ বছর বয়সে এসে আজকের মতো চরম মনোকষ্ট আমি কখনো পাইনি। এমনকি ১৭ দিন আগে তুমি যখন আমাকে একা রেখে চলে গেলে, সেদিন মনে হয়েছিল আমার জীবনের সব শেষ হয়ে গেল। অনেক কেঁদেছিলাম, তবু সেদিনও বুকের মধ্যে যন্ত্রণাটা এমন করে মোচড় দিয়ে ওঠা বুঝিনি। আজ তোমার প্রতি আমাদের দায়িত্ব শেষ হলো। মৎস্যমুখে অনেকেই আজ এসেছিল, বিকেলের মধ্যে বাড়ি ফাঁকা করে চলেও গেছে। মনটাকে এই কদিনে একটু একটু করে বুঝিয়েছিলাম, বয়স হলে সকলকেই যেতে হয়। আমারও যাবার সময় হয়েছে। তুমি তো অনেকগুলো বছর সঙ্গ দিয়ে গেছো আমাকে। কাউকে না কাউকে আগে তো যেতেই হবে। ঠিক আছে, কয়েকদিন আগে যদি ভগবান তোমাকে ডেকে নেয়, তবে তোমারই বা কী করার আছে? আমাকে তো ভরা সংসারে রেখে গেছো। তুমি ছাড়া যে কটা দিন আছি, ছেলে মেয়ে নাতি নাতনি সকলকে নিয়ে কাটিয়ে দেব। এই ভাবনা আমাকে বেশ কিছুটা শক্ত করেছিল বটে। তবে যতই মনকে বোঝাই না কেন, আজ এত বড় লোকের মাঝে ভীষণ মনে পড়ছে তোমাকে। বিয়ের পর এই প্রথম কোনো অনুষ্ঠানে তুমি ছাড়া আমি। তবে এটাও ঠিক, এই অনুষ্ঠানে দুজনে তো একসাথে থাকা সম্ভবই নয়। চোখের জল ধরে রাখতে পারছি না। বারবার মনে হয়েছে টেবিলে রাখা ফটো থেকে বেরিয়ে এসে তুমি বলবে, এই তো লতা, আমি এখানে, তুমি কাঁদছো কেন? এখনও প্রেশারের ওষুধ খাওনি? শরীর খারাপ হলে কে দেখবে? আগে যখন এগুলো বলতে ভীষণ রাগ হতো। এ কদিনে বুঝেছি ওই বকাগুলোর মধ্যে কত ভালোবাসা ছিল তোমার। সন্ধ্যার দিকে শরীরটা ভালো লাগছে না বলে একটু শুয়েছিলাম। ৭টার দিকে বড় নাতনি ডাকতে এলো চা খাবার জন্য। বললাম, তোদের ঘরে কেন? আমি তো চা এ ঘরেই খাই। ও বলল, পিপি কাকিন আমাদের ঘরে আছে, তাই মা তোমাকেও যেতে বলল। ভাবলাম, এমন দিনে একা থাকলে কান্নাকাটি করতে পারি, তাই বোধহয় সবার মাঝে ডাকছে। শ্বশুর মারা যাবার পর দুই বইয়ের মধ্যে বেশ ভাব হয়েছে দেখে ভালো লাগে। ঘরে পৌঁছে দেখলাম এ যে অন্য গল্প। বড় বৌমার খাট ভর্তি গিফট। বুঝলাম সব লোকেরা নিমন্ত্রণ খেতে এসেছিল, তারাই এনেছে। এখন তো শ্রাদ্ধ বাড়িতেও কেউ খালি হাতে যেতে পারে না। আমরাও তো গিফট নিয়েই যেতাম। তাই বলে এত গিফট শ্রাদ্ধ বাড়িতে? দেখলাম দুই বউ বেছে চলেছে কোন প্যাকেটে কি আছে। আমার মেয়ে মৌফুল খাটের পাশে চেয়ারে চুপ করে বসে আছে। বৌদিদের সাথেও সম্পর্কটা মধুর নয়, সো। এক নজর পড়তেই দেখলাম কি নেই গিফটের তালিকায়। ঘর সাজানোর বিভিন্ন শৌখিন জিনিস থেকে শুরু করে শাড়ি, জামা প্যান্টের পিস, বেড কভার সবই চোখে পড়ল। বিয়ে বাড়ির মতো গিফট আমার একদম ভালো লাগছিল না। আমাকে ঘরে চা দিতে বলে চলে এলাম। আমি আবার এসে বিছানায় গাটা এলিয়ে দিলাম। ভীষণ ফাঁকা লাগছে ঘরটা। তুমি চলে যাওয়ার পর কত লোক দেখা করতে এসেছে। মৌফুল তো আমার কাছেই আছে, তাই এই ফাঁকাটা এমন করে অনুভব করিনি আজও। এখন বুঝতে পারছি আমি ভীষণ একা। তুমি যখন একই কথা ঘ্যান ঘ্যান করতে, রাগ করে তোমাকে যখন খুব কথা শোনাতাম, তখন তুমি হেসে বলতে, যেদিন থাকবো না তখন বুঝবে এই বুড়োর মর্ম। চোখটা একটু লেগে এসেছে। এমন সময় ছোট বৌমা আর বড় নাতনি অনেকগুলো শাড়ি এনে আমার খাটে রাখল। ছোট বৌমা শাড়িগুলো রাখতে রাখতে বলল, মা, তুমি তো দাঁড়ালে না, দেখলেও না কি কি গিফট এলো। জানো, তুমি ২৯টা শাড়ি পেয়েছ, গায়ের চাদর পেয়েছ ১৭টা, ওগুলো ফুল দিয়ে আনছে। আমি ১৪টা আর দিদিভাই ১৭টা শাড়ি পেয়েছে। ওগুলো আমরা প্রায় সব অফিস আর বাপের বাড়ির দিক থেকেই পেয়েছি। মা, তোমার এই শাড়িটা খুব সুন্দর দেখতে, আমাকে একদিন পরতে দিও। আমি শান্তভাবে বললাম, এগুলো তোমরা নিয়ে যাও, যার যা পছন্দ নিয়ে নাও। ছোট বৌমা খুশি হয়ে বলল, না না মা, সব না, আমি এই শাড়িটা নিচ্ছি, বাকিগুলো তোমার আলমারিতে তুলে রেখো। ফুল বাকি কিছু গিফট নিয়ে ঘরে ঢুকলো। চাদরগুলো রাখতে রাখতে বলল,
মার আলমারিতে কি এত কিছু ধরবে? পেছন পেছন বড় বৌমা চায়ের কাপ হাতে বলল, ঠিকই বলেছ, তবে বাবার জিনিসগুলো আলমারি থেকে বের করে দিলে বেশ কিছুটা জায়গা বেরাবে। ওগুলো তার লাগবে না, কাউকে দিয়ে দিলেই হয়। আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে, এই কথাগুলো একদম ভালো লাগছে না। তবু চুপ করে রইলাম। চা খেয়ে কিছুটা ফ্রেশ হওয়ার চেষ্টা করলাম। বড় নাতনি বায়না করে বলে উঠল, তোমরা কত গিফট পেলে! আমার শুধু মামা বাড়ি থেকে একটা, আর বন্ধুরা সবাই মিলে একটা, এই দুটো সেট হলো ব্যাস। আচ্ছা, ছোটদের গিফট দেয় না কেন গো? সাথে সাথে ছোট বৌমা বলল, আরে দিদিভাইয়ের সব শাড়িগুলোই তো তোরই, বরং তোর ভাইয়েরই একটা হলো। মেয়ে হলে না এই সুবিধা, মায়ের জিনিস সব মেয়ের হয়ে যায়। একটু মজার পরিবেশ তৈরি হলো। আমি বললাম, দিদি, তোমার যা পছন্দ তুমি নিয়ে যাও। ও মুখটা একটু বেজার করে বলল, ইস, এগুলো তো বয়স্কদের। বড় বৌমা খাটের তলে কিছু শাড়ি রাখতে রাখতে বলল, ফুল, এখনকার মতো কিছু শাড়ি ও চাদর আমি খাটের তলায় রাখছি। কাল সময় করে তুমি আর মা আলমারিতে তুলে রেখো। মার পুরনো কিছু শাড়িও বাদ দিয়ে দিও। এবারে আমার আর ভালো লাগছে না। ওই আলমারিতে যা শাড়ি আছে তার বেশিরভাগটাই অনেক বছরের পুরনো ঠিকই, কারণ ওগুলো তোমার অনেক কষ্ট করে কিনে দেওয়া। ওর মধ্যে সবচেয়ে প্রিয় আমার সেই শাড়িটা একবার বিবাহবার্ষিকীতে এনে দিয়েছিলে নিজের ডাক্তার না দেখিয়ে। খুব বকেছিলাম। তুমি জড়িয়ে ধরে আমাকে বলেছিলে, চোখের ডাক্তার মাইনে পেয়ে দেখাবো। দোকানে ঝুলছিল শাড়িটা, দেখে ভাবলাম এটা আমার লতুকে ছাড়া আর কাউকে মানাবে না। বয়স হয়ে গেছে, রঙের জন্য পরতে পারি না শাড়িটা, কিন্তু কাউকে দিতেও পারি না। যত্ন করে রেখে দিয়েছি। ওটা যে আমার খুব প্রিয় শাড়ি। আমি বাধ্য হয়ে বললাম, আমার শরীরটা ভালো লাগছে না, একটু শোবো। ফুল একটু ব্যতিব্যস্ত হয়ে বলল, কেন গো, শরীর ঠিক আছে তো মা? বড় বৌমা পাকা গিন্নির মতো বলল, আরে একটা বড় ধকল গেল না, তাই হয়তো ক্লান্ত লাগছে। ঠিক আছে মা, শুয়ে পড়ো। আর হ্যাঁ মা, যেসব শোপিস পেয়েছি ওসব আমরা তিনজনে ভাগাভাগি করে নিলাম। বৌমারা চলে গেলেও ফুল বসেছিল। আমি বললাম, যা, তুইও নিজের ঘরে যা। যাবার সময় টিউবটা বন্ধ করে নাইট বাল্বটা জ্বালিয়ে দিয়ে যাস। সবাই বেরিয়ে গেলে একটু স্বস্তি পেলাম। খাটের এক পাশে কিছু শাড়ি রাখা, ওদিকে তাকিয়ে মনে হলো তুমি যেন বলছো, দামি শাড়ি দিতে পারি না বলেছিলে না, ওই দেখো কত শাড়ি। বুকের ভেতরটা হু হু করে উঠল। মনে পড়ল ইয়াং বয়সে রাগারাগি হলে প্রায় বলতাম, তোমাকে বিয়ে করে কিছুই পেলাম না, একটা দামি শাড়িও না। প্রতিবারই তুমি রেগে বলতে, এত আফসোস তোমার, একদিন এত শাড়ি এনে দেব যেন এক জনমে পরে শেষ করতে পারবে না। আমি আরও রেগে বলতাম, সেদিন সূর্য উঠবে না, শুধু মুখে বড় বড় কথা। তুমি বলতে, দেখবে দেখবে, যেদিন পাবে সেদিন বুঝবে। তবে কি তুমি আজকের দিনটা মনে করেই বলতে? কিন্তু তখনকার দিনে তো এত গিফট দেবার প্রচলন ছিল না শ্রাদ্ধ বাড়িতে। কি দিনকাল পড়েছে আজ। ফুল ছোট্ট করে 3 দিনের শ্রাদ্ধ করেছে, তাতেই নাকি 12টা শাড়ি পেয়েছে। ওদের গল্পের মধ্যেই শুনলাম। মাস 6 আগে যখন তোমার ছোটদা মারা গেল, ছোট বৌদির জন্য শাড়ি কিনে এনে বড় বৌমার শাড়িটা দেখাতে এসে শুনিয়েছিল, ভাবুন বাবা, এই তো শাড়ি, তাও 1200 টাকা। আমি বলেছিলাম, ভাবা যায়, একটা শ্রাদ্ধ বাড়ির জন্য সব কিছু মিলিয়ে প্রায় 2000 টাকা খরচ। এ তো বিয়ে বাড়ি কেউ হার মানিয়ে দেবে। আগে তো মানুষ শুধু ফুল ধূপকাঠি নিয়ে যেত, খুব বেশি হলে মিষ্টি। তুমি হেসে বলেছিলে, কি করবে বলো, এখন স্ট্যাটাস রাখতে গেলে এসব দিতে হয়। তাছাড়া এখনকার মানুষের আত্মসম্মানটা অনেকটা বেশি। তোমার বাড়িতে তুমি টাকা খরচ করে খাওয়াবে, আর আমি বিনা খরচে পাত পেরে খাবো, সেটা বড় লজ্জার। সাথে সাথে বড় বৌমা বলে উঠেছিল, ঠিক বলেছেন বাবা, এখন কেউ গৃহপ্রবেশেও খালি হাতে যায় না। তুমি বলেছিলে, ভগবান যা করে ভালোর জন্য করে, গিফটের দোকানগুলোতে কিছু বিক্রি বেড়েছে।
তাছাড়া গিফট পেতে যে কোনো বয়সী মানুষেরই ভালো লাগে। কাছের মানুষ চলে গেলে কম বেশি সকলেই তো কষ্ট লাগে, তাই সেই কষ্টের মধ্যে গিফটগুলো দেখে কিছুটা ভালো লাগা তৈরি করে, কষ্টে প্রলেপ দেয় আর কি। বৌমা তোমার কথা সমর্থন করলেও আমার এই ধরনের গিফট যারা পেয়েছে তাদের মনে প্রতিক্রিয়া জানা ছিল না বলে তোমাকে সমর্থন বা প্রতিবাদ কোনোটাই করিনি। তবে আজ প্রতিবাদ জানাচ্ছি। তোমার দ্বিতীয় যুক্তিটা একদম ভুল ছিল। এই উপহারগুলো দেখে আমার কষ্টে প্রলেপ দিচ্ছে না, বরং কষ্ট দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে তুমি আমাকে ছেড়ে চিরতলে চলে গেছো বলে আমি উপহার পাচ্ছি। আমরা জানি উপহার খুশির আনন্দের সঙ্গী, তুমি চলে যাওয়াটা আমার কাছে নিশ্চয়ই সুখের নয়। আজ বুঝেছি, যার সবচেয়ে প্রিয় মানুষটা চলে যায় তার জন্য এই উপহারের প্রথা আশীর্বাদ নয়, অভিশাপ। এক সময় একটাও ভালো শাড়ি ছিল না, কত অপমানজনক কথাও শুনেছি। আর আজ আলমারিতে কত শাড়ি, তারপর আরও। বাবা মা মরা মেয়ে আমি, মামা মামির কাছে থেকেছি। তুমি সামান্য মাইনে চাকরি করো জেনেও মামি তোমার সাথে আমাকে মন্দিরে বিয়ে দিয়ে দিল, তোমার বাড়িতে না জানিয়ে। মামিরই একটা শাড়ি পরে বিয়ে, সেটা পরিয়েই এক শাড়িতে পাঠিয়ে দিল তোমার সাথে। তুমি প্রায় কারখানার কাজের ব্যাপারে মামার কাছে আসতে, সেই সূত্রেই মামির সাথে পরিচয়। তোমার বাড়িতে কেউ তুলবে না, শুধু মা বলেছিল বিয়ে যখন করে ফেলেছে কোথায় আর যাবে। ঘরে উঠলাম কোনো বরণ ছাড়াই। প্রথম দিন থেকে বুঝেছিলাম এই বাড়িতে সবার মতো শাশুড়ির কাছেও আমার দাম কম। তোমার দুই দাদা বড় চাকরি করে, তুমি একটু বাউন্ডুলে ছিলে বলে সবাই তোমাকে গুরুত্ব দিত না। আমি হয়ে গেলাম রাঁধুনি। তাতে কোনো অসুবিধা ছিল না, আমার রেঁধে খাওয়াতে ভালোই লাগে। বড় সংসারে সবার শেষে খেতাম। বিয়ের প্রথম বছরে দুর্গাপুজোতে বড় ভাসুর দুই জায়ের জন্য দামি দামি শাড়ি এনেছে। শাশুড়ি বলেছিল ছোট বউয়ের জন্য একটা আনতে পারতিস। তারপর একটা ছাপার শাড়ি এলো। তুমি আফসোস করে বলেছিলে মাইনের টাকা তো সবটাই সংসারে দিয়ে দিলাম, প্রথম বছর একটা শাড়ি দিতে পারলাম না। ওই ছাপার শাড়ি পরে তোমার সাথে ঘুরতে বেরিয়েছি। সত্যি বলতে কি আমার কোনো আফসোস ছিল না। বছর খানেকের মধ্যে তোমার কারখানা লক আউট। ব্যাস, দুর্দশা কাকে বলে। সবাই মুহূর্তের মধ্যে আমাদেরকে আলাদা করে দিল। তুমি পাগলের মতো কাজ খুঁজতে লাগলে। এর মধ্যে বড় কাকা শ্বশুরের ছেলের বিয়েতে যাব বলে আমার বড়লোক ননদের কাছে একটা শাড়ি চেয়েছিলাম। মনে আছে, মুখের ওপর বলেছিল স্বামীর কাজ নেই, ভালো শাড়ি পরে বিয়ে বাড়ি যাওয়ার শখ। তোমার কাজ চলে যাওয়ার সবাই আমাকে অলক্ষ্মী বলতো। তোমার খারাপ লাগবে বলে অনেক কিছুই বলতাম না তোমায়, চেপে থাকতাম। ওই পরিস্থিতির মধ্যেই বড় খোকা গর্ভে এলো। শাশুড়ি সহ জায়েরা শুনে আমাকে কত কথা শুনিয়েছে, আমার কাণ্ডজ্ঞান নেই বলে চুপচাপ শুনেছি। তুমি টুকটাক কাজ করতে লাগলে, কতদিন ঠিকমতো খাওয়াই জোটেনি। শতচ্ছিন্ন শাড়ি পরে তাপ্তি দিয়ে পড়েছি। বড় ভাসুর রাস্তায় ছেঁড়া শাড়ি পরে বেরিয়েছি বলে বকেছে, ওনাদের সম্মানহানি হবে বলে। বড় খোকার 9 মাস বয়স হতেই ব্লাউজে হেম শুরু করলাম, সাথে ব্লাউজ সেলাই শিখলাম। শুরু হলো ডজনের পর ডজন ব্লাউজ সেলাই। তারপর তোমার কারখানা খুলে গেল। সেদিন থেকে তুমি ধাপে ধাপে উন্নতি করতে লাগলে। দারিদ্রতা অনেকটাই ঘুচল দুজনের আয়ে। ওই দারিদ্রতার মধ্যেও আমাদের ভালো থাকার একটা মাত্র ওষুধ ছিল দুজন দুজনের প্রতি ভালোবাসা। মোটামুটি স্বাভাবিকভাবেই কাটছিল দিন। তারপর আমাদের জীবনে ছোট খোকা ও ফুল এলো। খুব বেশি সচ্ছলতার মুখ না দেখলেও ছেলে মেয়েদের সাধ্যমতো এডুকেশন দেওয়ার চেষ্টা করেছি। দেখতে দেখতে ছেলেমেয়েরা বড় হয়ে গেল। বিয়ে হওয়ার পর ভাইয়ে ভাইয়ে অশান্তি করে আলাদা হলো। আমি কষ্ট পেলেও তুমি বুঝিয়েছিলে এ ভাঙ্গন প্রায় সব সংসারেই আসে, এটা মেনে নিতে হয়। তারপর ছেলেরা যখন আমাদের ভাগাভাগি করতে এলো, তুমি সেটা হতে দাওনি। তুমি বলেছিলে আমার সামান্য ব্যাংক ব্যালেন্স আছে, আর তোমরা যদি কিছু টাকা দাও তবে দিতে পারো।
আমরা বুড়ো বুড়ি মিলে ইচ্ছে মতো ফুটিয়ে খাবো। যখন পারবো না তখন দেখা যাবে। ভগবান ভাগাভাগি করার আগে পর্যন্ত তোমরা আর ভাগ করতে চেও না। সেভাবেই আমরা ছিলাম একসাথে। আমি সব সময় তোমার মত মতো কাজ করতাম, কারণ আমার মনে হতো তুমি যা সিদ্ধান্ত নাও সেটা ঠিক। তোমার কথা ভগবান খুব শোনে। এই দেখো না, আমি ভগবানকে বলতাম শাঁখা সিঁদুর নিয়ে যেতে পারি যেন। ভগবান কি তা শুনল? কিন্তু তুমি বলতে, কেন, তোমার এত তাড়া কিসের? তোমার থেকে 12 বছর আগে আমি পৃথিবীতে এসেছি। আমি তোমায় শাঁখা সিঁদুর পরা দেখেই পালিয়ে যাব। ভগবান কিন্তু তোমার সে কথাটাও শুনল। সব চিন্তার অবসানের জায়গা ছিলে তুমি আমার। আজ এই সমস্যা থেকে কে রক্ষা করবে আমায়? আমি যে ওই 29টা শাড়ির একটাও গায়ে দিতে পারবো না। যা শাড়ি আলমারিতে আছে তা দিয়েই আমার বাকি জীবন কেটে যাবে। ভাবছি কালই বড় খোকাকে বলবো ওই শাড়ি আর চাদরগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিতে। এখনও বেশ শীত শীত আছে, কিছু মানুষের উপকারে লাগবে। তুমি কি বলো? আমি কি ঠিক ভাবছি? বলো না। তুমি তো জানো আমার নিজের সিদ্ধান্তের উপর কোনো ভরসা নেই। যতক্ষণ না তুমি একবার হ্যাঁ বলছো, বলো না একবার, কি করব আমি? এভাবে বলতে বলতে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে তাকিয়ে লতিকা দেবী কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন তিনিও প্রণববাবু কোথায় গিয়ে গরিবদের মধ্যে পোশাক বিতরণ করছেন। দুজনে দুজনের সাথে আছেন, দুজনে খুব খুশিতে আছেন আগের মতন। হঠাৎ ফুল ঘরের মধ্যে ঢুকে টিউবলাইট জ্বালিয়ে বলল, মা ঘুমিয়ে পড়লে? সবাই খাবার জন্য ডাকছে। তারপর আতকে উঠে বলল, এ কি, বাবার ফটো থেকে মালাটা পড়ে গেল কিভাবে? খুব ভালোভাবেই তো লাগানো ছিল। লতিকা দেবী স্বামীর ফটোর দিকে তাকিয়ে দেখেন ছবিটা যেন হাসছে। বুঝলেন লতিকা দেবী এটা কেন পড়ে গেছে। শান্তভাবে মেয়েকে বললেন, মালাটা ডাস্টবিনে ফেলে দে, তোর বাবার ফটোতে আর মালা পরানোর দরকার নেই। এরপর ঘর থেকে খাবার ঘরের দিকে এগিয়ে গেলেন। ফুল কিছু বুঝতে না পেরে মায়ের কথা মতো ফুলের মালাটা ফেলে দেবার জন্য নিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে গেল।